অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আমাদের মাঝে রয়েছেন একজন বিশিষ্ট অভিজ্ঞ ইলেকট্রো হোমিও চিকিৎসক। তিনি শুধু একজন সফল চিকিৎসক নন, পাশাপাশি একজন সমাজসেবী হিসাবেও পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি একটি সামাজিক সংগঠন পরিচালনা করছেন, যার মাধ্যমে বহু অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসা ও নানাবিধ সহায়তা পেয়ে উপকৃত হচ্ছেন। চলুন আজ আমরা ওনার অভিজ্ঞতা ও ভাবনার সঙ্গে একটু গভীরভাবে পরিচিত হই। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি ডক্টর রূপক পোদ্দার স্যার, এবং সঙ্গে আমি মিতা আছি। তো চলুন স্যারের সাথে পরিচয় করে নিই। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আপনাকে আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত স্যার। হ্যাঁ, ধন্যবাদ। খুবই ভালো লাগলো আপনাদের এখানে এসে। খুবই মানে মনোমুগ্ধ পরিবেশ, এবং খুবই আমি খুবই আনন্দিত যে এরকম একটা জায়গাতে আমাকে ডাক দেওয়া হয়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ পজিটিভ বার্তা এবং সদস্যদের সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকেও। তো প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আমরা তো সবাই জানি হোমিওপ্যাথ সম্বন্ধে, অনেকেই কম বেশি একটু নামটার সাথে পরিচিত, কিন্তু আপনি যেটার সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রো হোমিওপ্যাথ, তো এই জিনিসটা কি একটু জেনে নেব আপনার কাছ থেকে। হ্যাঁ, আমাদের চিকিৎসা শাস্ত্রে 4টা পেতি আছে, যেরকম এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি। আর আমাদের এটা হলো ইলেকট্রোহোমিওপ্যাথি পঞ্চম পেতি। সেটা মানে অনেকেরই অজানা, এবং সবাই এটাই ভাবে যে হোমিওপ্যাথিক এবং ইলেকট্রোহোমিওপ্যাথি দুটাই এক পেতি, কিন্তু সম্পূর্ণ দুটা আলাদা বিজ্ঞান। হোমিওপ্যাথি যেরকম একটা সায়েন্স, ইলেকট্রোহোমিওপ্যাথি সেরকম একটা সায়েন্স। ইলেকট্রোহোমিওপ্যাথি আবিষ্কার করেছিলেন ডক্টর কাউন্সিলর মেটি। উনি ইতালির বেলেনা শহরে জন্মগ্রহণ করেছিলেন 1809 সালে 11ই জানুয়ারি। তো তারপর উনি মানে ধনী পরিবারের একজন লোক ছিলেন। তারপর ওনার মা যখন মারা গেল 15 বছর ক্যান্সার হয়ে, তখন ওনার এত টাকা পয়সা ধন সম্পত্তি থাকা সত্ত্বেও উনি ওনার মাকে বাঁচাতে পারেননি। তো তারপর এটা থেকে উনি তখন সিদ্ধান্ত নিলেন যে মানুষের জন্য উপকার করবে, এবং 1865 খ্রিস্টাব্দে তিনি ইলেকট্রোহোমিওপ্যাথি আবিষ্কার করেছেন। তো ইলেকট্রো নামটা দিয়েছে এই কারণে যে আমাদের শরীরে তড়িৎ গতিতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেভাবে কাজ করে, সেই তড়িৎ গতিতে আমাদের শরীরে কাজ করে, তার জন্য নাম দেওয়া হয়েছে ইলেকট্রোহোমিওপ্যাথি। আর আমাদের এটা সম্পূর্ণ হার্বাল, এবং এই আমাদের হুডটা তৈরি করতে কোনো কেমিক্যাল দেওয়া হয় না। জাস্ট ভাইরাস, ব্যাকটেরিয়া সমস্ত কিছু সেটা থেকে পরিষ্কার করে, পয়জনমুক্ত করে, তারপর এটাকে ওষুধ বানানো হয়, এবং 38টা মেডিসিন দিয়ে পৃথিবীর সমস্ত রোগের ট্রিটমেন্ট করা হয়। আর আমাদের ইলেকট্রোহোমিওপ্যাথি যত কঠিন রোগ, ক্যান্সার, প্যারালাইসিস, টিউমার, যে কোনো রোগ, সমস্ত রোগেরই সেটা সম্ভব, মানে এই ইলেকট্রো হোমিওপ্যাথি ট্রিটমেন্টের দ্বারা। হ্যাঁ, আর এই ইলেকট্রোহোমিওপ্যাথি 2018-এ ত্রিপুরাতে আমি যখন ফার্স্ট 2016-এ কোর্স করেছিলাম, 2018-এ কমপ্লিট হলো। আমি 2004 থেকে 2017 অবধি হোমিওপ্যাথির সাথে যুক্ত ছিলাম। তো হোমিওপ্যাথিতে যতটুকু সাকসেস অর্জন করেছি, তার থেকে অনেক অনেক বেশি আমি 8 বছরে ইলেকট্রোহোমিওপ্যাথিতে অর্জন করলাম এবং সাকসেস পেয়েছি। আমাদের ওষুধ যেরকম খাওয়া যায় সেরকম এক্সটার্নাল ইউজ করা যায়। মনে করুন আপনার কোনো ব্যথা হয়েছে, যে ওষুধটা খাবেন, ঠিক আছে, সেই ওষুধে আবার এক্সটার্নাল ইউজ করা যাবে, এবং আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ব্যথা আস্তে আস্তে কমে যাবে। যেরকম ধরুন ক্যান্সার, আমাদের মধ্যপ্রদেশে দেবী হরিলা ক্যান্সার হসপিটাল আছে, যেখানে ইলেকট্রোহোমিওপ্যাথি দিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এমনকি 4 স্টেজ ক্যান্সারও ঠিক হয়ে আসছে। এবং বিভিন্ন জায়গায়, যেমন উত্তরপ্রদেশ চোখের ইলেকট্রোহোমিওপ্যাথি হসপিটাল আছে, ঠিক আছে। এরকম মানে ভারতবর্ষের সমস্ত জায়গাতে ইলেকট্রোহোমিওপ্যাথি হসপিটাল, ওষুধ সব কিছু আছে, কিন্তু ত্রিপুরাতে ইলেকট্রোহোমিওপ্যাথি কোনো কিছু নেই, ঠিক আছে। ত্রিপুরাতে ইলেকট্রোহোমিওপ্যাথি কোনো কিছু নেই। আজকে 2018-এ আমি ছিলাম একজন, আজকে 2025 সেখানে হয়েছে 25 ডক্টরস ইলেকট্রোহোমিওপ্যাথি, ঠিক আছে। এবং আমি নিজে 7 থেকে 8 জনকে প্রায় 10 জনকে ইলেকট্রোহোমিওপ্যাথিতে মানে ওনাদের তৈরি করেছি। আর বাকি যারা মানে ছিল 15 জন, তারা মানে এক কথায় হারিয়ে গিয়েছিল, ঠিক আছে। তো তারপর ওনাদেরকে খুঁজে আমি আবার তাদেরকে উৎসাহিত করেছি যে ইলেকট্রোহোমিওপ্যাথিতে আসার জন্য, এবং ওনারা স্বীকার করেছেন যে আগে ইলেকট্রোহোমিওপ্যাথি দিয়ে তারা পেশেন্টকে ঠিক করেছিল, তো ওষুধপত্র কিছু পাওয়া যায় না, তার জন্য তারা
সেখান থেকে আবার হোমিওপ্যাথিতে ট্রান্সফার হয়ে গেছিল, কিন্তু আবার তারা ইলেকট্রোহোমিওতে আসছে আস্তে আস্তে। এবং আমাদের ইলেকট্রোহোমিওতে এখনও সেন্ট্রাল গভর্নমেন্ট মান্যতা দেয়নি, শুধু রাজস্থানে মান্যতা পেয়েছে ইলেকট্রোহোমিওতে। এবং রাজস্থানে গভর্নমেন্ট এই বছর ইলেকট্রোহোমিওর জন্য 5 কোটি টাকা বরাদ্দ করেছে, যা একটা নতুন রেকর্ড। অন্য কোনো প্যাথির জন্য রাজস্থান গভর্নমেন্ট 5 কোটি টাকা মানে বরাদ্দ করা হয়নি। আর এই বছরই আরও 3-4টা স্টেট মান্যতার পথে, ঠিক আছে, যেমন ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সেগুলিও মান্যতা কাছাকাছি চলে আসছে। তো যেমন আগে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক তারাও কিন্তু এরকমই ছিল, মান্যতা পায়নি, তারাও কিন্তু সেরকম 10টা স্টেটে মান্যতা পাওয়ার পর তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে মান্যতা দিয়েছে, ঠিক আছে। এরকম না যে হোমিওপ্যাথিও প্রথমে মান্যতা পেয়েছিল, কখনো না, তারাও লড়াই করতে হয়েছে, তাদেরও সংগ্রাম করতে হয়েছিল, যা আজ আমরা ইলেকট্রোহোমিওর জন্য লড়াই করতেছি, ঠিক আছে। এবং ত্রিপুরাতে আমি বিভিন্ন এনজিওর মাধ্যমে যুক্ত হয়ে ত্রিপুরাতে ইলেকট্রোহোমিওতে ছড়িয়েছি, বিভিন্ন এনজিওর মাধ্যমে হেলথ ক্যাম্প করেছি। এই যে আপনাদের এখানে মডস্টেন, কামনচুমনি, চন্দ্রপুর, আইজিএম, তারপর বিএম চুমনি, তারপর বটতলা, দশমীঘাট, সব জায়গাতে আমি বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত হয়ে যেমন খাওয়ার, ড্রেস দেওয়ার পাশাপাশি আমি নিজের থেকে বিনামূল্যে তাদেরকে ওষুধ পরিষেবা প্রদান করেছিলাম, এবং তারা অনেকেই সুস্থ হয়েছে, ঠিক আছে। আমি অনেক ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল পেশেন্টও ঠিক করেছি, ঠিক আছে। তো স্যার এরপরে মাঝখানে বলবো একটু যে আপনি যে বললেন আগরতলাতে তো আপনি আছেন ইলেকট্রো হোমিওপ্যাথি হিসাবে, তো আগরতলাতে কি আর কোথাও আছে আমাদের এই ইলেকট্রো হোমিওপ্যাথি? হ্যাঁ, ইলেকট্রোহোমিওপ্যাথি আছে, আপনার বাদাঘাট আছে 2জন, হাপানিয়াত এডিনগর আছে 2জন, তারপর জিবির এখানে আছে 1জন, তারপর আছে আপনার উদয়পুরে 1জন, এবং গান্ধীগ্রাম, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে। অনেকেই অনেক জায়গায় আছে, তারা রয়েছে। তো তাদের সঙ্গে কমিউনিকেশন করে একসঙ্গে তারপর আছে অমরপুর, আছে প্রায় 10 জনের মতো, অমরপুর 10 জনের মতো আছে ইলেকট্রো হোমিওপ্যাথি। তাহলে মোটামুটি এখন মানে সমাজে অনেকটাই ছড়িয়ে গেছে ইলেকট্রো হোমিওপ্যাথি। হ্যাঁ, এবং সমাজে ছড়িয়েছে সেটা ঠিক, কিন্তু আজকে আপনি ত্রিপুরা রাজ্যের ধরুন যে কোনো এনজিও, ঠিক আছে, যে কোনো এনজিও ধরুন, এনজিও থ্রুতে আমি যে হেলথ ক্যাম্প করেছি, বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে হেলথ ক্যাম্প করেছি, সেই তার সোর্সে আজকে ত্রিপুরার মানুষ যদি 10%ও জানে, সেটা মানে আমার পরিশ্রমের জন্যই সেটা হয়েছে। লড়াই বলতে অনেক লড়াই করেছি, আমার পিছনে এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক সমস্ত ডাক্তাররাই আমার পেছনে লেগেছিল যে ইলেকট্রোহোমিওতে কোনো প্যাথি নয়, ঠিক আছে, ইলেকট্রোহোমিওতে কোনো ভুয়া, ইলেকট্রোহোমিওতে কোনো মানে কিছু নেই। কিন্তু আমার প্রশ্ন একটা জায়গাতেই, যে যেহেতু একটা প্যাথি, তো সেটাকে তুমি না জেনে তো বলতে পারো না, তোমার তো সেটা জানতে হবে জিনিসটা কি, ঠিক আছে না। তো সেটাই আর কি। তো আপনার কাছে জানতে চাইবো যে হোমিওপ্যাথি এবং ইলেকট্রো হোমিওপ্যাথি এটার মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, হোমিওপ্যাথি হলো আপনার রোগ লক্ষণ দেখে নির্ণয় করা হয়। যেরকম ধরুন আপনার যদি কোনো সমস্যা হয়, আপনার সমস্ত জানতে হবে, আপনার বংশগত জানতে হবে, আপনার সমস্ত কিছু জেনে তারপর ওষুধ দিতে হবে, ঠিক আছে। কিন্তু আমাদের যেটা ইলেকট্রো হোমিওপ্যাথি, সেটা হলো আমাদের শরীরে রক্ত আর রস, ব্লাড অ্যান্ড লিম্ফ, ঠিক আছে। রক্ত আর রস যখন দূষিত হয়, তখন আমাদের শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, আমরা রোগে আক্রান্ত হই। তখন আমাদের যে ওষুধ, শুধু ব্লাড আর লিম্ফ এই দুটাকে পরিশুদ্ধ করার ফলেই অটোমেটিক রোগ ঠিক হয়ে যায়। বাহ, ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে আবারও আসবো আপনার কাছ থেকে যে সাধারণত কোন ধরনের রোগের ক্ষেত্রে এই ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসা বেশি কার্যকর হয় বলে আপনি মনে করেন? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন করেছেন। ইলেকট্রো হোমিওপ্যাথিতে সমস্ত রোগের ট্রিটমেন্ট হয়, তার মধ্যে কঠিন দুরারোগ্য ব্যাধি মানে সেগুলি তাড়াতাড়ি কাজ করে। যেরকম ধরুন কোনো জায়গায় আমাদের শরীরে টিউমার হয়েছে, লিউমা হয়েছে, লিভার সিরোসিস হয়েছে, তারপর হার্টের পেশেন্ট, তারপর ধরুন ক্যান্সার, ঠিক আছে। সব আমাদের ডক্টর কাউন্সিল মেটি যখন ওষুধ আবিষ্কার করেছিলেন ইলেকট্রো হোমিওপ্যাথি, তখন উনি ক্যান্সারের উপরেই বেশি নজর দিয়েছেন। এবং ক্যান্সার উনি তখন 1865 সালে তখন উনি ক্যান্সার রোগ ঠিক করেছিলেন, ক্যান্সারের উপর উনি বেশি যোগ করেছেন। তাছাড়াও সমস্ত দুরারোগ্য ব্যাধি আমাদের ইলেকট্রোহোমিওপ্যাথি ওষুধ দিয়ে মানে ঠিক হয়। সমস্ত রোগ, ক্যান্সার বলুন, প্যারালাইসিস বলুন, হার্টের সমস্যা বলুন, টিউমারের সমস্যা বলুন, লিভারের সমস্যা বলুন, এভরিথিং, যে কোনো সমস্যার সমাধান ইলেকট্রোহোমিওপ্যাথিতে হয়। এবং খুবই স্বল্প খরচে, যেমন এলোপ্যাথিক ধরুন কোনো রোগ হলে
আপনার অনেক টাকা লাগে, কিন্তু আমাদের সেটা এরকম এত টাকা লাগে না। আচ্ছা, তো এরপরে আবারও জানতে চাইবো আপনার কাছ থেকে যে অনেকেই আছে অ্যালোপ্যাথিতে বিশ্বাস একটু বেশি রাখেন, তো হোমিওপ্যাথিতে বা ইলেকট্রো হোমিওপ্যাথিতে কম রাখেন। তো এই বিষয়টা নিয়ে আপনি রুগীদেরকে কিভাবে আস্থাটা ফিরিয়ে আনবেন বা কি বলবেন ওনাদেরকে? হ্যাঁ, আমি সেটাই বলবো ত্রিপুরা রাজ্যের মানুষজনকে, যে আমরা সমস্ত পেদিকে আমরা সম্মান করি, ঠিক আছে, কোনো পেদিকে আমরা ছোটো করে দেখি না। একটা কথাই বলবো যে আপনারা এলোপ্যাথিক, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ইউনানি সব কিছুই দেখেছেন, তো একবার ইলেকট্রো হোমিওপ্যাথি ওষুধ আপনারা খেয়ে দেখতে পারেন। যে কোনো কঠিন রোগ, 15 বছর 20 বছরের সমস্যা হয়েছে, আপনারা আসুন, ঠিক আছে। এবং ইলেকট্রো হোমিওপ্যাথি সারা ভারতবর্ষের সমস্ত জায়গাতেই আছে, ত্রিপুরাতে, আগরতলাতেও আছে। আমার চেম্বার রামনগর সংঘ বিটু শপিং মলে, এখানে আমার চেম্বার। আপনারা যারাই মনে করেন যদি আসতে চান আসতে পারেন এবং একবার ট্রাই করে দেখতে পারেন ওষুধ। এবং আমাদের ওষুধ ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস মধ্যেই রোগ সেরে যায়। ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে আবারও একটি প্রশ্ন রাখবো আপনার কাছে যে ইলেকট্রো হোমিওপ্যাথি চলাকালীন কিরকম বাধার সম্মুখীন হয়েছেন এই পেশাতে থাকাকালীন? হ্যাঁ, কোনো জিনিসে আমাদের যদি বাধা না আসে তো সেই জিনিসের মানে কোনো মূল্য থাকে না। তো ঠিক সেরকমই আমি যখন 2018-এ ইলেকট্রোমিতে স্টার্ট করলাম, তখন যেহেতু আমি সোশ্যাল ওয়ার্কার ছিলাম 2016-এ, তখন আমি হোমিওপ্যাথিক ছিলাম, আরএমপি ছিলাম। তো যেটা কিছুদিন আগে সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত সেটা বলেছে যে যারা আরএমপি হোমিওপ্যাথিক করেছে তাদের প্র্যাকটিস বন্ধ করা যাবে না, ঠিক আছে। আগে যারা বলতো সবাই আরএমপিকে কুয়াক, ঠিক আছে, কুয়াক বলতো, সেরকম আমাকেও বলেছে। অনেক পর্যস্ত অপমান আমাকে সহ্য করতে হয়েছে, করেছি, তবু আমি কিছু বলিনি। আমি যখন গরিবদেরকে, আমি আমার নিজের টাকা দিয়ে গরিবদেরকে আমি ওষুধ কিনে দিতাম, ওরা সুস্থ হতো। আমাকে বলতো মানুষ যে সে সারাদিন নেশা করে, ভিক্ষা করে টাকা আসে, কিন্তু কেন ফ্রিতে দিই? কিন্তু আমি বললাম সেটা আমার ইচ্ছে, আমি আমার টাকা দিয়ে ওষুধ দিচ্ছি, সে গরিব, সে নেশা করুক, যাই করুক, তাকে সুস্থ করা আমার দায়িত্ব। তো তখন থেকে আমি স্টার্ট করলাম জার্নি 2016 থেকে। তারপর 2018-এ যখন আমি ইলেকট্রোমিতে নিয়ে স্টার্ট করলাম, তখন আমাদের ওষুধ হলো টোটালি ওয়াটার বেসড, ঠিক আছে, মানে জল বেসড, ওয়াটার বেসড। তো এগুলো কি ওই বিভিন্ন গাছের যে নির্যাস বা রস থেকে তৈরি হয়? হ্যাঁ, আমাদের ইলেকট্রোমিতে ওষুধ 115টা গাছ থেকে ওষুধ তৈরি হয়, 115টা গাছ থেকে। এবং ম্যাক্সিমাম গাছই হোমিওপ্যাথিকের সঙ্গে গাছের মিল আছে, ঠিক আছে। তো তার জন্য অনেকে ভাবে যে হোমিওপ্যাথিক আর ইলেকট্রোমিতে সেম। তো যেটা প্রসঙ্গটা আমি বলতে যাচ্ছিলাম যে 2018-এ যখন ইলেকট্রো হোমিওপ্যাথি স্টার্ট করলাম, তখন আমি পেশেন্টকে বিনামূল্যে ওষুধ দিতাম। তো তারপর ফেসবুকে খুব অ্যাক্টিভ ছিলাম এবং আমি সমস্ত কিছু আমি ফেসবুকে শেয়ার করতাম। যখনই যেখানে কোনো হেলথ ক্যাম্প করতাম, কাউকে ওষুধ দিতাম, সব কিছু শেয়ার করতাম। তো তারপর আমার পেছনে লেগে গেল সমস্ত পেথি ডক্টররা লেগে গেল এবং আমার বিরুদ্ধে ফেসবুকে অনেক কিছু লেখালেখি করলো, ভুয়া অনেক কিছু, বিভিন্ন এনজিওকে হুমকি ধুমকি দিল এবং আমাকেও হুমকি ধুমকি দিল যে চেম্বার বন্ধ করতে হবে। তো আমি কোনো হুমকি ধুমকি কারোর কথায় আমি পাত্তা দিইনি, আমি চেম্বার কন্টিনিউ করে গেছি। আর তাছাড়া আমি বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত ছিলাম, সেটা আমার প্লাস পয়েন্ট ছিল। সমস্ত ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম এনজিও আমার পাশে ছিল এবং সারা ভারতবর্ষের ইলেকট্রোমিক ডাক্তাররা আমার পাশে ছিল, যার ফলে তখন তারা কেউ কিছু করতে পারেনি। এমনকি আমার চেম্বারে গভর্নমেন্ট থেকে লোক এসেছিল, তারও মানে এসেছিল। তারপর আমি সব কিছু সাবমিট করেছিলাম, কিন্তু তারাও আর কিছু করতে পারেনি, কারণ আমাদের সুপ্রিম কোর্ট 2010-এ 2010-এ অর্ডার দিয়ে দিয়েছিল যে ইলেকট্রোমিতে যারা প্র্যাকটিশনার, তারা ভারতবর্ষের যে কোনো জায়গাতে প্র্যাকটিস করতে পারবে, কোনো বাধা বিপত্তি নেই। ধন্যবাদ স্যার। তো এরপরে আবারও জানতে চাইবো যে আপনি প্রথম থেকেই কি এই ইলেকট্রো হোমিওপ্যাথিতে ছিলেন না অন্য কোনো পেশার মধ্যে ছিলেন? না, আমি প্রথমে ইলেকট্রোনিক্স ছিলাম না, কারণ আমি একটা কথা বলবো যে আমার মানে বাবার বংশে তো বাংলাদেশ, তো ওনারা সবাই ফ্যামিলিতে মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত ছিল, এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক সমস্ত পদ্ধতিতেই ওনারা ছিল আমার বাবার বংশধর। তো সেই সুবাদে আমাদের ফ্যামিলির মানে যারা আছে সব ফ্যামিলিতেই একজন একজন করে মেডিকেল সঙ্গে যুক্ত আছে। তো ছোটোবেলা থেকে আমার হোমিওপ্যাথিকের সঙ্গে মানে হোমিওপ্যাথিক ভালো লাগতো।
তো আমি তখন 2001-এ ত্রিপুরাতে হোমিওপ্যাথিক কোর্স করেছিলাম, আরএমপি 2 বছরের কোর্স করেছিলাম। তো সবাই তো কোর্স করে বাইরে, মানে ত্রিপুরার বাইরে, কিন্তু ত্রিপুরাতেও যে একটা মানে ছোটো ইনস্টিটিউট কলেজ ছিল সেটা খুব কম লোকেরই জানা আছে। তো 2001-এ আমি হোমিওপ্যাথিক আরএমপি কোর্স করেছিলাম। কোর্স করার পর 2004 থেকে আমি স্টার্ট করলাম হোমিওপ্যাথিক। তো 2016-এ হঠাৎ একদিন আমি ওয়েস্ট বেঙ্গলের এমইএসপি কলেজ ডক্টর সিমন্তারির সঙ্গে কথা হলো এবং দেখলাম যে ইলেকট্রো হোমিওপ্যাথ একটা পেথি। তখন ওনার সঙ্গে 2-3 দিন কথা বললাম, তখন জানতে পারলাম যে জিনিসটা কি। তারপর দেখলাম যে ইউটিউব দেখে, গুগল দেখে যে একটা নতুন একটা বিজ্ঞান, তো সবারই নতুন সম্বন্ধে কিছু জানার আগ্রহ থাকে। তো সেখান থেকে আমার উৎপত্তি। এবং যখন আমি ইলেকট্রোমেথি ডিপ্লোমা কোর্স করলাম 2 বছর আর 2.5 বছরের, 2 বছর আর 6 মাস ইন্টার্নশিপ, 2.5 বছরের কোর্স করলাম। করার পর আমি 2018 থেকে যে স্টার্ট করলাম এবং আজকে বিভিন্ন মানে কত ধরনের ক্রিটিক্যাল রোগ মানে আমার কাছে এসেছে এবং তাদেরকে ঠিক করেছি, তার কোনো ইয়ত্তা নেই, হিসাব নেই। ঠিক, ধন্যবাদ আবারও স্যারকে। তো আপনি যে এনজিওর সঙ্গে যুক্ত আছেন বা পরিচালনা করছেন, তার মূল উদ্দেশ্য এবং কাজগুলি কি কি একটু জেনে নেব আপনার কাছ থেকে। হ্যাঁ, আমি 2016 থেকে 2024 অবধি ছিলাম বিভিন্ন এনজিওর সাথে এজ এ ডক্টর হিসেবে, এজ এ ফিজিশিয়ান হিসেবে মানুষের দুঃখ দুর্দশার জন্য চিকিৎসা করতাম। পাশাপাশি আমি খাবার, ড্রেস দেওয়া, বিভিন্ন যেভাবে হোক সাহায্য করতাম। আর 2025-এ মার্চ মাসে একটা নতুন এনজিও তৈরি করলাম, আনন্দলয় সোশ্যাল অর্গানাইজেশন, যেটার মূল মোটিভ 2টা রাখলাম আমরা। একটা হলো হেলথ, একটা হলো এডুকেশন। হেলথ হলো ত্রিপুরার যে বিভিন্ন জায়গায় গ্রামে, প্রত্যন্ত গ্রামে আমরা ইলেকট্রোপ্যাথি হেলথ ক্যাম্প, মেডিকেল হেলথ ক্যাম্প করার প্রয়াস। আর হলো এডুকেশন, যারা নিরীহ, গরিব, অসহায় বাচ্চারা পড়াশোনা করতে পারে না, আমরা ইতিমধ্যেই একটা নার্সারি স্কুল খোলার চিন্তাভাবনা চলছে। তো সেই দিকেও আমরা এগিয়ে যাচ্ছি, মানে অগ্রসর হতে যাচ্ছি। বাহ, খুব সুন্দর উদ্দেশ্য আপনার। খুব ভালো লাগলো শুনে আপনার কাছ থেকে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। তো আলোচনার মাঝে একটি ছোট্ট করে একটি বিজ্ঞপ্তি বলি, যে আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে, তা সত্যিই একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত, আমরা আশাবাদী। 1 বছরে 1 কোটি যে গাছ লাগানোর যে উদ্যোগ, তাতে আমরা পাশে চাই এবং একটা সবুজ পৃথিবী। চলুন আমরা একসাথে কাজ করি। ধন্যবাদ। তো এরপর আবারও স্যারের কাছে আসবো, যে এই সংস্থার কাজ করতে গিয়ে সব থেকে বড় চ্যালেঞ্জ আপনার জীবনে কোনটি ছিল? হ্যাঁ, এই করতে গিয়ে সেই একটাই যে আমি কিভাবে বিনামূল্যে মানুষকে ইলেকট্রোপ্যাথি সেবা প্রদান করেছি এবং মানুষকে কেন আমি ওষুধ বিতরণ করি ফ্রিতে। ওদের ধারণা যে আমি কোথাও কোন জায়গা থেকে মানে ওষুধ পাই তা দিয়ে করি, কিন্তু না, আমি আমার নিজের টাকা দিয়ে করেছিলাম। সেটাই আমার জীবনে ছিল বড় সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় এবং সবার মানে বিরুদ্ধে গিয়ে আমি সেটা করেছি। বাহ, ধন্যবাদ স্যার। তো এরপর আবারও আসবো আপনার কাছে, যে আপনার সংগঠনের মাধ্যমে কত মানুষ উপকৃত হয়েছে, যদি একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, আমাদের এনজিওর মাধ্যমে আমরা অসহায় মানে মাধ্যমিক 12 বাচ্চাদেরকে, ছাত্রদেরকে, তাদেরকে বই দেওয়া থেকে আরম্ভ করে বৃক্ষরোপণ, সমাজে বিভিন্ন জায়গায় গাছ লাগানো, 1000 গাছ আমরা লাগিয়েছিলাম। তারপর গরমের সময় শরবত বিতরণ, তারপর অসহায়দের খাবার দেওয়া, এই রাস্তাঘাটে রাত্রেবেলা খাবার দেওয়া, বস্ত্র বিতরণ, এরকম অসংখ্য মানে যা ব্লাড ডোনেশন, তারপর ব্লাড দেওয়া, এরকম যা থাকে সব কিছু আমরা করেছি। বাহ, খুব সুন্দর, ভালো উদ্যোগ আপনি নিয়ে কাজ করছেন। সত্যি একদম খুব ভালো লাগলো শুনে। যে এরকম ভবিষ্যতে আপনার কি কোনো এনজিওর সঙ্গে নতুন কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে কি? হ্যাঁ, তো বললাম যে একটু আমি বলেছিলাম যে আমাদের এনজিও তরফ থেকে একটা নার্সারি স্কুল খোলার চিন্তা ভাবনা চলছে। আর আমি স্পেশালি ইলেকট্রো হোমিওপ্যাথি এখানে মানে একটা কোর্স করার চিন্তা ভাবনা চলছে, একটা কাউন্সিলের সঙ্গে কথাবার্তা চলছে। তো সেটা যদি হয় তাহলে হয়তো 2026-এই এখানে ইলেকট্রো হোমিওপ্যাথি কোর্স করানো হবে এবং স্বল্প মূল্যে যারা এখন 12 কলেজ পাস করেছে তারা
নতুন মেডিকেল লাইন পড়তে গেলে অনেক টাকা খরচ হয়, কিন্তু আমাদের এই পেদিতে অনেক কম টাকার মাধ্যমে তারা নিজের কেরিয়ার গড়তে পারবে। বাহ, খুব সুন্দর। যারা এই লাইনে আসতে চায় তারা অবশ্যই মানে এটা যোগাযোগ করতে পারবে এবং কিভাবে করতে পারবে এটা আপনি অল্প মূল্যে সেটা করতে পারবে। খুব সুন্দর একটা পথ যদি ডাক্তারি লাইনে এইভাবে আসতে চায়। ধন্যবাদ। তো এরপরে আসবো যে করোনাকালীন সময়ে আপনার সংগঠন কিভাবে মানুষের পাশে ছিল? হ্যাঁ, করোনাকালীন সময়েও আমরা অসহায়দের খাবার দেওয়া, মানুষের বলতে প্যাকেট করে মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছি। এবং যারা আমাকে অনেকেই কল করতো যে আসতে পারছে না, তখন আমি তাদের মানে বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট পরিষেবা দিতাম। এইভাবে আপনি কাজ করেছিলেন তখন সেই সময়। তো এরপর আবারও জানতে চাইবো যে সমাজে তরুণ প্রজন্মের প্রতি আপনি কি বার্তা দেবেন? হ্যাঁ, আমি তরুণ প্রজন্মের কাছে, ইয়ং জেনারেশনের কাছে একটাই বার্তা দিতে চাই যে সবাই কোনো না কোনোভাবে কোনো না কোনো এনজিওর সাথে যুক্ত হওয়া দরকার। কারণ সমাজের ভালোর জন্য সমাজের সঙ্গে যদি এনজিওর সাথে যুক্ত হয়, তাহলে তারা বুঝতে পারবে কিভাবে মানুষ অসহায় দুঃখের মধ্যে আছে তারা। এবং তারা যারা একবেলা এক মুঠো ভাত খেতে পায় না, আজকে তারা অনেকেই ইয়ং জেনারেশন নেশার কবলে পড়ে আছে, মাদকদ্রব্য, ড্রাগস, সিগারেট। তারা যদি এইসব না করে যদি তারা সেই অসহায় মানুষগুলোর জন্য যদি সেই টাকাটা ব্যয় করে, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে। এবং আমরা ইলেকট্রো সমিতির তরফ থেকে মানে কিছু 1 বছর হয়তো বা 5 বছর 2026-এ বিহারে একটা ফাউন্ডেশন আছে, আস্থা ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের তরফ থেকে নেশা বিরোধীর জন্য একটা করব, মানে ইলেকট্রোমিতে ওষুধ, নেশা মুক্ত করার জন্য একটা ওষুধ বের হয়েছে। তো সেটা নিয়েও কাজ করব। তরুণ প্রজন্মের কাছে এটাই আমার বার্তা থাকবে যে সবাই যেন এই মানে বিভিন্ন সংগঠনে যুক্ত হয়ে তারা মানুষের অসহায়দের জন্য কাজ করে, সেটাই আর কি। বাহ, খুব সুন্দর আপনার উদ্যোগটি এবং আগামী দিনে কি করবেন বা তরুণ প্রজন্মকে কিভাবে আপনি উৎসাহ দিলেন, সত্যি একটু অভাবনীয় একটি কথা। তো এরপরে আবারও জানবো যে দীর্ঘদিনের এই যে অভিজ্ঞতায় এমন কোনো স্মরণীয় ঘটনা আছে কি যা আপনাকে অনুপ্রাণিত করে? হ্যাঁ, অবশ্যই। যখন আমি এই মানে পথে নামলাম, এনজিওর পথে, এবং চিকিৎসার জন্য মানুষের সেবা প্রদান করতে গিয়ে, তখন সবাই মানে যখন আমি ধরুন বটতলা বলুন, IGM চৌমনি বলুন, লক্ষ্মীবাড়ির সামনে বলুন, মোটর স্ট্যান্ড বলুন, কামানচুমনি বলুন, যখন আমি যাই কোনো উঁচু নিয়ে, তখন সেই অসহায় গরিব তারা আমাকে দেখলে একটাই কথা বলে যে ডাক্তারবাবু আজকে ওষুধ দেবেন, না খাবার দেবেন, না ড্রেস দেবেন। এটাই আমার জীবনের স্মরণীয় ঘটনা। এবং যখন ওনাদের জন্য আমি মানে খাবার দেই, কোনো কিছু দেই, তখন ওনাদের চোখে মুখে যে একটা মানে আনন্দের স্মৃতি পাওয়া যায়, সেটাই মানে অনেক আমার কাছে পাওনা। ঠিক, একটা গরিব মানুষদের পাশে থাকা এবং অসহায় যারা পথে ঘুরছে তাদের পাশে এইভাবে দাঁড়ানো, আপনি সত্যি এটা একটা অভাবনীয় কাজ, একটা সত্যি খুব ভালো কাজ। হ্যাঁ, সেটা করতে গিয়ে আমাকে অনেকেই বলেছে যে আমি নিজের টাকা দিয়ে আমি অসহায় গরিব মানুষদেরকে ট্রিটমেন্ট করি, টাকা কোথায় পাই? তো আমি বললাম যে সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি অসহায় মানুষদেরকে কাজ করি এবং তাদের জন্য কিছু করতে পারলে তাদের যে আশীর্বাদ এবং তাদের চোখে মুখে যে ভালোবাসা ফুটে ওঠে, সেটাই অনেক পাওনা। ধন্যবাদ স্যার আপনাকে। সত্যি খুব ভালো উনি উদ্যোগ নিয়ে কাজ করে চলেছেন এবং চাইবো যে এরকম কাজ উনি করুন আরও, এবং সমাজের অনেক উপকারী লাগবে আমাদের। তো উনি খুব ইতিবাচক ভাবনার মধ্যে দিয়ে চলেছেন আমাদের এই পজিটিভ বার্তায়। সত্যি ইতিবাচক ভাবনা যেগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটাও আমাদের লক্ষ্য। তাই আজকে ওনার মতো মানুষকে আমাদের পজিটিভ বার্তায় আমরা আমন্ত্রণ করেছি এবং ওনার মধ্যে দিয়ে সমাজে ইতিবাচক ভাবনাগুলিকে ছড়িয়ে দিচ্ছি। তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত স্যারকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় আমাদের মধ্যে দেওয়ার জন্য। আমি আরেকটা পজিটিভ বার্তার উদ্যোগে পজিটিভ বার্তার নিউজ চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসী, ত্রিপুরা রাজ্যবাসীকে জানান দিতে চাই যে আপনারা সবাই ইলেকট্রো হোমিওপ্যাথি সম্বন্ধে জ্ঞান নলেজ অর্জন করতে পারুন ইউটিউব, গুগল সার্চ করে। এবং আমার চেম্বার রামটগর সংঘ বিটু শপিং মলে, এখানে আপনারা যারাই যদি কোনো অসহায় মানুষ থাকে আমার চেম্বারে পাঠিয়ে দেবেন, আমি তাদেরকে বিনামূল্যে ওষুধ দেবো।
এবং আর যারা ক্রিটিক্যাল রোগ দুরারোগ্য রোগে ভুগছেন, 15 বছর 20 বছর 25 বছর রোগ সমস্যার সমাধান হয় না, আসুন একবার ওষুধ খেয়ে দেখুন, তারপর বলবেন। এটাই আমি বার্তা দিতে চাই পজিটিভ বার্তার সমস্ত মেম্বারদেরকে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ আপনাকে। তো আজকে আমরা অনুষ্ঠান এখানেই সমাপ্ত করতে চলেছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার।